ইতিহাস পাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ক্রোসের যুদ্ধের ইতিহাস। আজকে ২১তম পর্ব। এন্টিওকের তৎকালীন প্রশাসক ক্রোসেড অভিযানের অব্যবহিত পূর্বে এন্টিওকের প্রশাসক পদে অধিষ্ঠিত ছিলেন ইয়াগিসিয়ান নামক জৈনক প্রতাপশালী তুর্কমেন সেনাপতি। ইয়াগিসিয়ানের আলোচনার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারব যে তিনি ছিলেন স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত একজন রাজনৈতিক ও সামরিক নেতা। প্রশাসনিক, রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে তিনি অত্যুচ্চ প্রজ্ঞার অধিকারী ছিলেন। অবশ্য তিনি সমুন্নত ইসলামী জীবনধারা ও নীতি আদর্শের অধিকারী ছিলেন না। তার কোনো নির্দিষ্ট নীতি ছিল না। আজ তিনি যার সঙ্গে মিত্রতা করতেন, আগামীকালই হয়তো স্বার্থের বিরোধের কারণে তার সঙ্গে শত্রুতাপূর্ণ আচরণ করতেন। তিনি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার মানুষের লড়াই করতেন না, লড়াই করতেন টিকে থাকার জন্য এবং আপন কর্তৃত্ব ও ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। অর্থাৎ তার সব কিছু জুড়ে ছিল পার্থিব স্বার্থ চিন্তা। এ জাতীয় শাসক প্রশাসকগণ যতই রাজনৈতিক প্রজ্ঞা ও সামরিক দক্ষতার অধিকারী হন না কেন, উম্মাহর কল্যাণে এবং জাতির দীর্ঘস্থায়ী প্রভাব রক্ষায় তাদের কোনো ভূমিকা থাকে না। আর তাই তাদের স্খলন ও পতনের সঙ্গে সঙ্গে পতন ঘটে তাদের অনুসারী জনগণের, পতন ঘটে তাদের শাসনাধীন নগর, জনপদ ও রাষ্ট্রের। প্রকৃত অর্থে ইসলামী দৃষ্টিভঙ্গির নুসরত ও বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকেই হয়। আর আল্লাহ তাকেই বিজয় দান করেন যে আল্লাহকে সহায়তা করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা যদি আল্লাহর সাহায্য করো তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের কদম অবিচলিত রাখবেন। আল্লাহ পাক আরও ইরশাদ করেন, বিজয় তো অন্য কারো পক্ষ থেকে নয়, কেবল আল্লাহ তাআলার পক্ষ থেকে লাভ হয়। তিনি ক্ষমতা ও প্রজ্ঞার মালিক। সূরা আল ইমরান ১২৬। আল্লাহর দ্বীনের সহায়তা চিন্তা যাদের মানসপটে থাকে না, তারা যদি যোগের পর যোগ ক্ষমতার গদি কুক্ষিগত করে রাখে, সামরিক ও রাজনৈতিক বিষয়ে উচ্চতর জ্ঞান অর্জন করে এবং নেতৃত্ব ও প্রশাসনিক বিষয়ে অসাধারণ ব্যুৎপত্তি অর্জন করে, তবুও আল্লাহ তাআলা তাদেরকে কখনো সহায়তা করবেন না। আমরা যদি ইয়াগিসিয়ানের ইতিহাস অধ্যয়ন করি, তাহলে একদিকে যেমন তার স্বভাব চরিত্র সম্পর্কে ধারণা অর্জন করতে পারব, অপরদিকে এর মধ্য দিয়ে এন্টিওক অবরোধের পটভূমিও যথার্থভাবে উপলব্ধি করতে পারব। ইয়াগিসিয়ান ছিলেন বৃহত্তর সেলজুক সাম্রাজ্যের বিখ্যাত সুলতান মালিক শাহ বিন আলপ আরসালানের অন্যতম সুদক্ষ সেনাপতি। ৪৬৪ হিজরি হতে ৪৮৫ হিজরি পর্যন্ত পারস্য, ইরাক ও শাম অঞ্চলের বিভিন্ন এলাকা বৃহত্তর সেলজুক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মালিক শাহর ভাই তুতুস বিন আরব আরসালান তখন শাম শাসন করতেন। দীর্ঘ ১১৯ বছর পর যিনি এন্টিওকে বাইজেন্টাইন সাম্রাজ্যের হাত থেকে পুনরুদ্ধার করেছিলেন, সেই রোমান সেলজুক রাষ্ট্রের অধিপতি সোলাইমান বিন কুতুলমিশের সঙ্গে তুতুসের যুদ্ধ সংঘটিত হল। এন্টিওক পুনরুদ্ধারের পরের বছরই ৪৭৮ হিজরি সনে ১০৮৬ খ্রিস্টাব্দে সোলাইমান নিহত হন। এন্টিওক চলে যায় তুতুসের দখলে। তবে ৪৭৯ হিজরি সনে মালিক শাহ তার ভাইয়ের কাছ থেকে এন্টিওক কেড়ে নেন এবং ইয়াগিসিয়ানকে নগরীটির প্রশাসন দায়িত্ব প্রদান করেন। এর ফলে স্বাভাবিকভাবেই তুতুস ইয়াগিসিয়ানের প্রতি ক্রুদ্ধ হয়ে ওঠেন। তবে ভাই মালিক শাহর সুবিস্তৃত ক্ষমতা ও প্রবল কর্তৃত্বের কারণে তুতুস ইয়াগিসিয়ানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেননি। ইয়াগিসিয়ান এন্টিওকের দায়িত্ব গ্রহণের ৫ বছর পর ১০৯২ খ্রিস্টাব্দে মালিক শাহ ইন্তেকাল করলে স্বাভাবিকভাবেই তুতুস ও ইয়াগিসিয়ানের মধ্যে এন্টিওকের কর্তৃত্ব নিয়ে প্রচণ্ড সংঘাত সৃষ্টি হওয়া প্রত্যাশিত ছিল। কিন্তু ইয়াগিসিয়ান এ সময় আপন কূটনৈতিক প্রজ্ঞার মাধ্যমে তুতুসের আস্থাভাজন ব্যক্তিতে পরিণত হতে সক্ষম হন এবং তুতুস ইয়াগিসিয়ানকে এন্টিওক অঞ্চলের প্রশাসক হিসেবে মেনে নেন। ইয়াগিসিয়ানের উদ্যোগে এরপর থেকে এন্টিওকে জুমার খুতবায় তুতুসের নাম উচ্চারিত হতে থাকে। ১০৯৪ খ্রিস্টাব্দে তুতুস তার ভ্রাতুষ্পুত্র বারকিয়ারুক বিন মালিক শাহর বিরুদ্ধে যুদ্ধে জড়ালে ইয়াগিসিয়ান তুতুসের পক্ষে যুদ্ধ করেন। কিন্তু যুদ্ধ চলাকালে ইয়াগিসিয়ান হতোদ্যম হয়ে সরে পড়লে তুতুস পরাজিত নিহত হয়। তুতুসের মৃত্যুর ফলে ইয়াগিসিয়ান পুনরায় এন্টিওকের একচ্ছত্র কর্তৃত্বের অধিকারী হন। ওদিকে তুতুসের শাম কেন্দ্রিক সেলজুক রাষ্ট্র তার দুই পুত্রের মাঝে বিভক্ত হয়ে যায়। রিজওয়ান বিন তুতুস গ্রহণ করেন আলেপ্পোর দায়িত্ব আর দাক্কাক বিন তুতুস গ্রহণ করেন দামেস্কের দায়িত্ব। যেন তৎকালীন রীতি মেনেই
এরপর রাজ্য বিস্তৃতি ও ক্ষমতা প্রতিষ্ঠা নিয়ে শুরু হয় ভাতৃঘাতী সংঘাত। রিজওয়ান ও দাক্কাক উভয়ে নিজ শাসনাধীন অঞ্চলের পার্শ্ববর্তী নগর জনপদ দখল করার অভিলাষী হয়ে ওঠেন। আলেপ্পোর শাসক রিজওয়ান নিকটবর্তী এন্টিওখ নগরী দখলের জন্য মরিয়া হয়ে উঠলে তার সঙ্গে ইয়াগিসিয়ানের বিরোধ ও সংঘাত অনিবার্য হয়ে ওঠে। তবে ইয়াগিসিয়ান রিজওয়ানকে পরাজিত করে এন্টিওখকে নিজ কর্তৃত্ব ধরে রাখতে সক্ষম হন। এরপর 489 হিজরি সনে 1069 খ্রিস্টাব্দে দুই ভাই রিজওয়ান ও দাক্কাকের মধ্যে সরাসরি যুদ্ধ সংঘটিত হয়। বিস্ময়ের বিষয়, ইয়াগিসিয়ান এবার রিজওয়ানের পক্ষ অবলম্বন করেন। ইয়াগিসিয়ানের সহায়তায় রিজওয়ান দাক্কাকের কাছ থেকে দামেস্কের অধিকারী কেড়ে নিতে চেষ্টা করলেও ব্যর্থ হন। কিছুদিন পর দাক্কাক রিজওয়ানের কাছ থেকে আলেপ্পোর অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে ইয়াগিসিয়ান এবার রিজওয়ানের বিপক্ষে দাক্কাকের পক্ষে যুদ্ধ করেন। অবশ্য দাক্কাক ইয়াগিসিয়ান সম্মিলিত বাহিনীও আলেপ্পো জয় করতে ব্যর্থ হয়। ইয়াগিসিয়ান মূলত সেসব বারাটে সৈন্যদের মতো জীবন কাটাতেন যারা 1-2 পয়সা কামাই করার আশায় কোনো বাহিনীর পক্ষে যুদ্ধ করে। এরপর প্রতিপক্ষ যদি 2 পয়সার জায়গায় 4 পয়সা প্রদানের আশ্বাস দেয় তাহলে দল পাল্টে তাদের পক্ষে বিড়ে যায় এবং ভুলে যায় প্রথম দলের সঙ্গে মিত্রতা ও তাদের নিমক ভোগের কথা। এসব ঘটনা আমাদের সামনে কেবল এন্টিওক প্রশাসক ইয়াগিসিয়ানের চরিত্রই তুলে ধরে না, বরং সামগ্রিকভাবে সে যুগের শাসকগণের স্বভাব প্রকৃতি সম্পর্কেও ব্যাপক ও বিস্তৃতি ধারণা প্রদান করে। আমরা উপলব্ধি করতে পারি ক্রুসেডার বাহিনী যখন ইসলামী প্রাচ্যে আগ্রাসন চালাচ্ছিল তখন কারা ছিল শাম অঞ্চলের বিভিন্ন নগরীর প্রশাসক। তবে সমস্যা কেবল শাসক প্রশাসকদেরই ছিল না, শাসকগণ তো একা একা যুদ্ধ করে না। তারা যুদ্ধ করেন নিজ নিজ বাহিনী ও সৈন্যদের নিয়ে, আর সৈন্যদের পেছনে সমর্থন যোগাতে থাকে সাধারণ জনগণ। যে স্থূল বুদ্ধিসম্পন্ন সেনাদল পরিস্থিতি সম্পর্কে বেখবর থাকে এবং যে বিবেকশূন্য জনসাধারণ থাকে চলমান ঘটনাপ্রবাহ সম্পর্কে উদাসীন, তারা প্রকৃতপক্ষে এমন দুর্যোগ ও সংকটেরই উপযুক্ত। 1097 খ্রিস্টাব্দের অক্টোবরে ক্রুসেডার বাহিনী এন্টিওকে পৌঁছানোর পূর্বের 10 বছর ধরে ইয়াগিসিয়ানি ছিলেন এন্টিওকের প্রশাসক। এন্টিওকের সবচেয়ে নিকটবর্তী ইসলামী নগরী ছিল আলেপ্পো। ক্রুসেডারদের সম্মিলিত বাহিনী যখন প্রবল বিক্রমে এন্টিওক অভিমুখে অগ্রসর হচ্ছিল, ইয়াগিসিয়ান তখন সম্পূর্ণই নিঃসঙ্গ ও মিত্রহারা। আলেপ্পোর প্রশাসকের সঙ্গে তো চলছিল চরম বিরোধ ও সংঘাত। আশেপাশের অন্যান্য নগরীর সঙ্গেও তার সম্পর্ক ছিল যথেষ্ট দুর্বল ও সম্পূর্ণই পার্থিব স্বার্থ নির্ভর। ওদিকে ক্রুসেডাররা আসছে অস্ত্রবল ও জনবলে বলীয়ান হয়ে। এন্টিওকে পৌঁছে তারা নগরীটিকে ঘিরে কঠিন অবরোধ আরোপ করে। বোহেমন্ডের চতুরতা। বোহেমন্ডের নেতৃত্বে ইতালিয়ান নরম্যান বাহিনী এন্টিওক নগরীর উত্তর প্রান্তে পল নামক ফটকের কাছে অবস্থান করে। গডফ্রের বাহিনী অবস্থান করে উত্তর পশ্চিম দিকে ডিউক ফটকের কাছে, আর রবার্ট, স্টেভেন, হিউ এবং চতুর্থ রেমন্ডের নেতৃত্ব দেন অন্যান্য সৈন্য অবস্থান গ্রহণ করে পশ্চিম দিক ডগ ফটকের সামনে। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে পূর্ব ও দক্ষিণ দিক থেকে নগরীটি সুউচ্চ পর্বতমালা দ্বারা বেষ্টিত ছিল, তাই এই দুই দিকে কোনো সৈন্যদল অবস্থান গ্রহণ করেননি। বলার অপেক্ষা রাখে না যে অভিজ্ঞ সেনাপতি টেটিকিয়াসের নেতৃত্বে বাইজেন্টাইন বাহিনী একটি অবরোধ অংশে নিয়েছিল। তাদের লক্ষ্য ছিল এন্টিওকের পতনের পর সেখানে বাইজেন্টাইন সাম্রাজ্যের অধিকার ও স্বার্থ নিশ্চিত করা। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে এন্টিওকে প্রচুর পরিমাণ অর্থোডক্স খ্রিস্টান ও আর্মেনীয় জনগোষ্ঠীর লোকজন বসবাস করত। ল্যাটিন বর্ণনা অনুসারে ক্রুসেডার বাহিনী উপস্থিত হতেই এসব খ্রিস্টান নাগরিক নগরী থেকে বেরিয়ে আসে এবং ক্রুসেডারদের প্রচেষ্টা সহজসাধ্য করার জন্য নগরীর ভেতর বাইরে বিভিন্ন গোপন তথ্য, প্রতিরক্ষা ব্যবস্থা, রসদ ও সৈন্যের পরিমাণ সহ বিভিন্ন তথ্য ক্রুসেডারদের কাছে সরবরাহ করে। ইয়াগিসিয়ান এ জাতীয় পরিস্থিতির মোকাবেলা করতে যথেষ্ট পরিমাণ রসদ প্রস্তুত রেখেছিলেন। ক্রুসেডাররা আসার পথে বিভিন্ন জনপদে লুটপাট চালিয়ে প্রচুর পরিমাণ রসদপত্র সঙ্গে নিয়ে এসেছিল। এছাড়াও এন্টিওকের অতি নিকটে
ওরন্টেস নদীর মোহনায় অবস্থিত সেন্ট সাইমন নৌবন্দরে ইতিমধ্যে ক্রুসেডারদের জন্য প্রয়োজনীয় রসদপত্র নিয়ে ইতালির জেনোভা থেকে একটি নৌবহর এসে পৌঁছেছিল। ওদিকে অ্যান্টিওকের নিকটবর্তী আরেক নৌবন্দর লাতাকিয়া তখন ছিল বোলোনিয়ান দস্যু ওয়েনমারের দখলে। সেও ক্রুসেডারদের প্রয়োজনীয় রসদপত্র দিয়ে সহায়তা করত। অবরোধ শুরু করার পরে ক্রুসেডাররা অ্যান্টিওকগামী সকল পথ বন্ধ করে দেয় এবং পশ্চিমের নৌবন্দরগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ফলে অবরুদ্ধ মুসলমানদের জন্য নগরীর অভ্যন্তরে বিদ্যমান অস্ত্রশস্ত্র ও রসদ সামগ্রী ব্যতীত বাইরে থেকে কোনো সাহায্য প্রাপ্তির সুযোগ বন্ধ হয়ে যায়। অ্যান্টিওকে অবরুদ্ধ ইয়াগিসিয়ান পার্শ্ববর্তী বিভিন্ন ইসলামী নগরীর প্রশাসক ও নেতৃবৃন্দের কাছে সাহায্যবার্তা প্রেরণ করেন। যেহেতু তিনি কিছুদিন পূর্বেই আলেপ্পোর শাসনকর্তা রিজওয়ানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং তার মিত্রতা পরিত্যাগ করে দাক্কাকের সঙ্গে হাত মিলিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তাই স্বাভাবিকভাবেই রিজওয়ানের কাছে সাহায্য চাওয়ার কোনো পথ ইয়াগিসিয়ানের সামনে খোলা ছিল না। বাধ্য হয়ে ইয়াগিসিয়ান দামেস্কের অধিপতি দাক্কাক ও হিমসের শাসনকর্তা জানাহুদুল্লার কাছে সাহায্যবার্তা প্রেরণ করেন। অথচ দামেস্ক ও হিমস অ্যান্টিওক থেকে 140 কিলোমিটারও অধিক দূরত্বে অবস্থিত। এমনকি তিনি 27 কিলোমিটার দূরে অবস্থিত মসুলের প্রশাসক কারবুগার কাছেও সাহায্যবার্তা প্রেরণ করেন অনেক দূরে অবস্থিত পার্সিক সেলজুক সাম্রাজ্যের শাসনকর্তা সুলতান বারকিয়ারুকের কাছেও। কিন্তু অ্যান্টিওক থেকে 60 কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত আলেপ্পোর শাসনকর্তা রিজওয়ানের কাছে সাহায্য চাওয়ার কোনো সুযোগ ইয়াগিসিয়ানের ছিল না। অবরোধ চলতে থাকে, অতিবাহিত হতে থাকে কঠিন ও ক্লান্তিকর এক একটি দিন। অবরুদ্ধ নগরীতে বাইরে থেকে কোনো সহায়তা না পৌঁছতে পারায় মুসলমানদের অবস্থা যেমন সংকটাপন্ন ছিল, তেমনি ক্রুসেডাররা সুস্পষ্ট সংকটের মাঝে দিনাতিপাত করছিল। কারণ বিশাল ক্রুসেডার বাহিনীর জন্য এই সীমিত অঞ্চলে পর্যাপ্ত ও যথেষ্ট পরিমাণ রসদ সামগ্রী ছিল না। আবার রসদ সংগ্রহের জন্য তাদের পক্ষে অ্যান্টিওক থেকে বেশি দূরে যাওয়ার সম্ভব ছিল না, কারণ সেক্ষেত্রে অবরোধ দুর্বল হয়ে পড়বে এবং অবরুদ্ধ মুসলমানরা বের হওয়ার সুযোগ পেয়ে যাবে। একবার ক্রুসেডার বাহিনীর কিছু সদস্য পার্শ্ববর্তী বিভিন্ন জনপদে হামলা ও লুটতরাজ চালানোর উদ্দেশ্যে অ্যান্টিওক থেকে দূরে সরে পড়লে ইয়াগিসিয়ান অন্যদের উপর হামলা চালান এবং বিজয়ের দ্বার প্রান্তে উপনীত হন। কিন্তু বুহেমন্ট তার সামরিক দক্ষতা কাজে লাগিয়ে অন্যান্যরা ফিরে আসা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। এভাবে অবরোধকারী ও অবরুদ্ধ উভয় পক্ষেরই কঠিন সময় অতিবাহিত হতে থাকে, বরং ক্রুসেডারদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এ বিষয়টিও বিশেষ লক্ষণীয় যে অবরোধ শুরু হয় 1097 খ্রিস্টাব্দের 21 অক্টোবর। তখন যেহেতু শরীরে মৌসুম শুরু হয়ে গিয়েছিল, তাই ক্রুসেডার বাহিনীকে ক্ষুধার যন্ত্রণা ভোগ করার পাশাপাশি উন্মুক্ত প্রান্তরে শীতের কষ্ট ভোগ করতে হচ্ছিল। অবরোধে 2 মাসেরও অধিক সময় অতিবাহিত হওয়ার পর দামেস্ক থেকে সেলজুক সুলতান দাক্কাকের নেতৃত্বে এবং হিমস থেকে জানাহুদ্দৌলা হুসাইন মালাইবের নেতৃত্বে সাহায্যকারী বাহিনী এসে পৌঁছায়। আগত বাহিনী 1097 খ্রিস্টাব্দের ডিসেম্বরের শেষ দিকে অ্যান্টিওকের দক্ষিণাঞ্চলে বারা নামক এলাকায় খাদ্য যোগানের সন্ধানে বের হওয়া ক্রুসেডার বাহিনীর মুখোমুখি হয়। যুদ্ধের নিরঙ্কুশ বিজয় অর্জিত না হলেও মুসলিম বাহিনীর সুস্পষ্ট প্রাধান্য প্রতিভাব হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই দাক্কাক দামেস্কে ফিরে নিজ রাজ্যের নিরাপত্তা নিশ্চিতকরণ ও নতুন করে পরিস্থিতি বিবেচনার সিদ্ধান্ত নেন। এ সময় ক্রুসেডাররা বার্তা পাঠিয়ে তাকে প্রভাবিত করে। ক্রুসেডাররা বার্তায় উল্লেখ করে যে তারা এ অঞ্চলে এসেছে এডেসা ও অ্যান্টিওক সহ উত্তরের কেবল সেসব নগরী পুনরুদ্ধার করতে যেগুলো ইতিপূর্বে বাইজান্টাইন সাম্রাজ্যের কর্তৃত্বাধীন ছিল। দামেস্ক যদি তাদের সঙ্গে বিরোধে না জড়ায়, তাহলে তাদের দামেস্ক নিয়ে কোনো ধরনের চিন্তাভাবনা নেই। ক্রুসেডারদের অম্ল মধুর বার্তায় আশ্বস্ত হয়ে দাক্কাক দামেস্কে ফিরে যান আর অ্যান্টিওককে রেখে যান আপন পরিণতি বরণের অপেক্ষায়। আপনারা শুনছিলেন ক্রুসেড যুদ্ধের ইতিহাস। আজকে 21তম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।